শুরু করার আগে খুব সংক্ষেপে আমি রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে একটু আলোচনা করব বা কথা বলবো এটা নিয়ে। তো প্রথমে রিপ্রোডাক্টিভ সিস্টেমে বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে যেখানে নতুন প্রজন্ম তৈরি হয়, তাই না? রিপ্রোডাক্ট মানে পুনরায় উৎপন্ন হচ্ছে, আমাদের মতোই আর একটা জীব তৈরি হচ্ছে, তাই না, আমাদের মধ্য দিয়ে। সো এটাকেই বলা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই রিপ্রোডাক্টিভ সিস্টেমে সেক্সুয়াল অর্গানগুলো আসলে মূল ভূমিকা রাখে। তো এই ভূমিকার পেছনে বা এই যে কতগুলি স্টেজ আছে, ঠিক আছে? একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তাদের সেক্সুয়াল অর্গান নিয়ে জন্মগ্রহণ করে, বাট ওই সময়ে ওই সেক্স অর্গানগুলো অ্যাক্টিভ থাকে না। এই জন্য ওই সময়টাকে বলা হয় প্রাইমারি সেক্স ক্যারেক্টারিস্টিক, যে একটা ছেলে বা মেয়েকে আইডেন্টিফাই করা যে এটা একটা বেবি বয়, বেবি গার্ল। সো এটা আইডেন্টিফাই করার জন্য আসলে আর কোনো ওয়ে থাকে না, একমাত্র ওয়ে হচ্ছে জেনিটাল অর্গানটা। অর্থাৎ তার ভ্যাজাইনা যদি নিয়ে সে জন্মগ্রহণ করে তাহলে আমরা ধরে নিই এটা ফিমেল বা বেবি গার্ল, আর যদি সে জন্মসূত্রে পেনিস নিয়ে জন্মগ্রহণ করে তাহলে আমরা ধরে নিই এটা বেবি বয়। তো এই যে একটা জেনিটাল অর্গান দেখে আইডেন্টিফাই করতে হচ্ছে যে এই ছেলেটা ছেলে না মেয়ে, মানুষটা বা বেবিটা ছেলে না মেয়ে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে প্রাইমারি সেক্স ক্যারেক্টারিস্টিক। কিন্তু একটা বয়সের পরে গিয়ে তখন কিন্তু আর কোনো কিছু দেখতে হয় না, শরীরের অবয়ব দেখলেই বোঝা যায় এ ছেলে না মেয়ে। তার মানে তার শরীরের কিছু বিবর্তন আসে, কিছু পরিবর্তন আসে। এই পরিবর্তনের পেছনে কারা দায়ী বা এই পরিবর্তনের সময়টাকে কি বলে? আমরা আগে জেনেছি এই পরিবর্তনের সময়টাকে বলে পিউবার্টাম থেকে, শব্দটা থেকে এসেছে, বা ম্যাচিউরিটি। এটা আসলে এটা ল্যাটিন শব্দ, এখান থেকে আসছে পিউবার্টি। সো এই সময়টাকে আমরা বাংলায় বলি বয়ঃসন্ধি। সো এই বয়ঃসন্ধি কালের যে পরিবর্তনগুলোর পিছনে কিছু হরমোন দায়ী। এই হরমোনগুলোকে আমরা বলছি সেক্স হরমোন, বা এটা এক ধরনের স্টেরয়েড হরমোন। আমরা আগেই আলোচনা করেছিলাম যে হরমোনের দুটা ক্লাস, তাই না? একটা হচ্ছে নন স্টেরয়েডাল হরমোন আর একটা হলো স্টেরয়েডাল হরমোন। তো স্টেরয়েড হরমোনগুলো আসলে কি কি? স্টেরয়েড হরমোনগুলো হচ্ছে একটা হচ্ছে কর্টিকয়েড বা কর্টিকোস্টেরয়েড, আর একটা হলো সেক্স হরমোন। তো সেক্স হরমোনের মধ্যে কি কি আসছে? অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। তো এবং টেস্টোস্টেরনটাকে যেহেতু অ্যান্ড্রোজেনের মধ্যেই পড়ে, এই জন্য টেস্টোস্টেরনটাকে এখানে আসলে আলাদাভাবে উল্লেখ করার দরকার নেই, কারণ অ্যান্ড্রোজেনটাই একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট রাসায়নিক প্রসেসের মধ্যে দিয়ে টেস্টোস্টেরনে পরিণত হয়। এখন আমরা আসলে আজকের আলোচনার বিষয়ে আমাদের আসলে একটা ফিমেল কিভাবে পরিপূর্ণতা পায় এবং তার যে মিনস্ট্রুয়াল সাইকেলটা কিভাবে অ্যাক্টিভেট হয় সেটা নিয়ে আমরা হালকা করে আলোচনা করব। বিকজ এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে কোশ্চেনগুলো আছে, মূলত ম্যাক্সিমাম কোশ্চেন, অর্থাৎ এখানে 85% কোশ্চেনই হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপরে। যেহেতু আমাদের বিশাল একটা পোর্টফোলিও এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে কেন্দ্র করে, এ কারণে আমরা জাস্ট ওই ইয়ে নিয়ে আলোচনা করব। সাথে সাথে আমরা কিছু রোগ কিভাবে তৈরি হয় এবং এই রোগগুলোকে মিনিমাইজ করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপগুলো আমরা নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আমরা দেখি, আমরা অলরেডি জেনেছি, আমরা এন্ডোক্রাইন সিস্টেমে জেনেছি যে হাইপোথ্যালামাস থেকে, সাধারণ হাইপোথ্যালামাস হচ্ছে একটা প্রিন্সিপাল গ্ল্যান্ড। এই প্রিন্সিপাল গ্ল্যান্ড থেকে কমান্ড যায় কার কাছে? পিটুইটারি গ্ল্যান্ডের কাছে। পিটুইটারি গ্ল্যান্ডের কোনটার কাছে কমান্ড যায়? পিটুইটারি গ্ল্যান্ডের আপনার অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের কাছে কমান্ড যায়। সেই কমান্ডগুলো কীভাবে যায়? এক ধরনের রিলিজিং হরমোন সে রিলিজ করে, অথবা ইনহিবিটিং হরমোন রিলিজ করে সে আসলে এর কখন কি রিলিজ করতে হবে, কখন কি বন্ধ করতে হবে, এটাকে কন্ট্রোল করে। তো এই যে আমি গতকালকে হয়তো বলা হয়নি, সোমাটোস্ট্যাটিনের কথা আমি আগেই বলেছিলাম। এই সোমাটোস্ট্যাটিন এই ধরনের একটা হরমোন যেটা ইনহিবিটিং হরমোন হিসেবে কাজ করে। হ্যাঁ, মানে হাইপোথ্যালামাস থেকে যখন সোমাটোস্ট্যাটিন অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে আসে তখন গোনাডোট্রোফিন হরমোন রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়। তো আমরা এগুলো নিয়ে অত ডিটেলসে যাচ্ছি না। আমি একটা মেয়ের যখন সে তার পিউবার্টিতে আসে তখন কি ধরনের পরিবর্তন হয় সেই পরিবর্তন নিয়ে জাস্ট একটা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করি, তারপরে আমরা আমাদের নেক্সট সেশনে চলে যাব। তো আমরা প্রথমে দেখি এখানে আসলে কি আছে। এটা একটা পিটুইটারি গ্ল্যান্ড, তাই না? এটা একটা পিটুইটারি গ্ল্যান্ড, অনেকটা এরকম, ঠিক আছে? আর
এখানে হচ্ছে হাইপোথ্যালামাস, এটাকে আমরা যদি বলি হাইপোথ্যালামাস, ঠিক আছে। তো হাইপোথ্যালামাস থেকে এখানে সিগন্যাল যাচ্ছে কার কাছে, পিটুইটারি গ্ল্যান্ডের কাছে। তো আমরা পুরো ব্যাপারটাকে যদি একটু ইয়া দিয়ে দেখি, অন্য কালি দিয়ে দেখি। তো এখানে আমরা আগেই বলেছি এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড আর এটা হচ্ছে এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। যেহেতু পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডের এখানে কোনো ভূমিকা নাই, এই কারণে আমরা পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে কোনো কথাই বলবো না। আমরা এখানে আলোচনা করব এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। সো এখানে এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, এর মধ্যে অনেকগুলো এন্ডোক্রাইন সেল আছে, ঠিক আছে, অনেকগুলো এন্ডোক্রাইন সেল। এখন এই এন্ডোক্রাইন সেলগুলো কি করবে? এই এন্ডোক্রাইন সেলগুলো যখন একটা মেয়ে তার বয়ঃসন্ধিতে পৌঁছাবে বা পিউবার্টিতে পৌঁছাবে, তখন তার বডি থেকে এক ধরনের সিগন্যাল যাবে। এটা সাধারণত যায় ওভারি থেকে। ওভারি থেকে সিগন্যাল যাবে। আমি ওভারিটা যদি এখানে ছোট্ট করে এঁকে দেখাই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, এখানে আঁকাই, তাই না? ওভারি এবং ইউটেরাসটা আমি আঁকাচ্ছি, পুরো ইউটেরাসটা আঁকাচ্ছি। এটা হলো ওভারি, ঠিক আছে। তো এখন আমরা যদি এই ইউটেরাসের এই ওভারি থেকে কি গেল, একটা সিগন্যাল যাবে, কার কাছে সিগন্যালটা যাবে? সিগন্যালটা যাবে আমার হাইপোথ্যালামাসের কাছে। এখানে আমার হাইপোথ্যালামাস কোথায়? এই উপরে এটা দেখা যাচ্ছে কি? এটাকে বলা হচ্ছে, দেখা যায় এই পর্যন্ত দেখা যায়? হ্যাঁ স্যার, এটা দেখা যায়। আমার আঙুল দেখা যায়? হ্যাঁ ফ্রেন্ড, দেখা যায়। দেখা যায়? দেখা যায়। এখন দেখা যায়? হ্যাঁ, এখনো দেখা যায়। ওকে। সো এখান থেকে কি গেল, সিগন্যাল মানে চলে যাবে কার কাছ থেকে? কার কাছে সিগন্যাল যাচ্ছে, ঠিক আছে? কার কাছ থেকে সিগন্যাল যাচ্ছে? ওভারির কাছ থেকে। আমি জাস্ট কমন একদম, এখানে আসলে অনেক ব্যাপার আছে, আমরা অত ব্যাপার জানার দরকার নেই। কার কাছে গেল? হাইপোথ্যালামাসের কাছে গেল। এটা হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, ওকে, দেখা যাচ্ছে। সো হাইপোথ্যালামাসের কাছে সিগন্যাল যখন যাবে, এই সিগন্যালটা চলে যাবে কোথায়? সিগন্যালটা চলে যাবে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের কাছে। কিভাবে সিগন্যালটা যাবে? সে কি রিলিজ করবে? এই হাইপোথ্যালামাস কি রিলিজ করবে? একটা হরমোন রিলিজ করবে, এটাকে বলা হয় রিলিজিং হরমোন। সো এই হরমোনটার নাম, হাইপোথ্যালামাস যেটা রিলিজ করতেছে, এই হরমোনটার নাম হচ্ছে GnRH, গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন। কোশ্চেন আসবে, কোশ্চেন ফাঁস করে দিলাম। গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন। এই হরমোনটা কে রিলিজ করলো? হাইপোথ্যালামাস রিলিজ করলো। কার জন্য? এন্টেরিয়র পিটুইটারির জন্য। তাহলে আমাদের এই অংশটাকে আমরা বলছি কি? এন্টেরিয়র পিটুইটারি। এন্টেরিয়র পিটুইটারি। সো এখন দেখেন, এই এন্টেরিয়র পিটুইটারিতে যখন সিগন্যালটা এসে পৌঁছালো, তখন কি করবে? এখানে অনেকগুলো এন্ডোক্রাইন সেল আছে, আগে বলেছি। তাদের মধ্যে এক ধরনের এন্ডোক্রাইন সেল আছে যাদেরকে বলা হয় গনাডোট্রফ সেল। কি বলে? গনাডোট্রফ সেল। সো এই গনাডোট্রফ সেলের মধ্যে এসে, হ্যাঁ, এরা কি করবে? এরা এই গনাডোট্রফ সেলগুলোকে স্টিমুলেট করবে, বলবে যে হ্যাঁ, এখন সময় হয়েছে, তোমরা রিলিজ হও, তা নাহলে চাকরি থাকবে না। ব্যাপারটা এরকম, ঠিক আছে? সো এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের সব গোনাডোট্রফ সেল। ধরে নিলাম এগুলো হচ্ছে গোনাডোট্রফ সেল, আর এগুলো হচ্ছে ব্লাড ভেসেল। এই যে লাল লাল যেগুলো দেখছি, লাল অংশটা, এগুলো হচ্ছে ব্লাড ভেসেল। ধরে নিই আর কি, এটা উপরে থাকে, বিশেষ করে পিটুইটারি গ্ল্যান্ডের উপরে ক্যাপিলারিস থাকে, ভেতরের দিকে কিছু ক্যাপিলারিস থাকে। এই ক্যাপিলারিস দিয়ে কি করবে? বেরিয়ে আসবে। ক্যাপিলারিস দিয়ে সে বেরিয়ে আসলো। কে বেরিয়ে আসলো? আমাদের এই হরমোন। এখান থেকে কিছু হরমোন রিলিজ হবে, ঠিক না? সো এখানে আমি একটু এটা হচ্ছে ব্লাড ভেসেল, ঠিক আছে?
এটা হলো ব্লাড ভেসেল, হ্যাঁ। ছোট করে আঁকাটা হচ্ছে তাই একটু বেশি ইয়ার চাপ পড়ে যাচ্ছে। যাই হোক, এনিওয়ে আমার মনে হয় বোঝা যাচ্ছে, তাই না? এটা হলো ব্লাড ভেসেল। তাহলে এই ব্লাড ভেসেলের মাধ্যমে কে চলে আসবে? ওই যে এখান থেকে কিছু হরমোন রিলিজ হবে, যে হরমোনগুলোকে বলা হয় গোনাডোট্রফিক। গোনাড মানে গোনাডস মানে টেস্টিস এন্ড ওভারিজ। আর ট্রফিক মানে কি? ট্রফিক মানে রিলেটেড বা রিলেটিং বা রিলিজিং। তার মানে এরা যায় এইখান থেকে যে হরমোনগুলো রিলিজ হবে তারা কোথায় গিয়ে কাজ করবে? তারা গোনাডসে গিয়ে কাজ করবে। এই জন্য ওই হরমোনগুলোর নাম কি? গোনাডোট্রফিক। মনে আছে কি? তো ট্রফিক নিয়ে একটু কোশ্চেন থাকবে, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রফিক? হ্যাঁ, সো রিলেটেড অর রিলিজিং, ঠিক আছে? সো গোনাডস তো গোনাডস, এটা তো জানাই আছে। তো আমরা এখন দেখি কি ঘটছে। এখান থেকে দু ধরনের হরমোন রিলিজ হচ্ছে, তার মধ্যে একটাকে বলা হচ্ছিল যে এটাকে আমরা নীল কালিতে দেখাচ্ছি। এটা হলো এখানে কিছু হরমোন রিলিজ হলো, এটাকে বলা হয় ফলিকল স্টিমুলেটিং হরমোন। গোনাডোট্রপিক হরমোন দুই ধরনের হয়, এদের মধ্যে একটা কি? একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই নীল কালারের যে হরমোনগুলো দেখা যাচ্ছে চারটা, এটাকে ফলিকল স্টিমুলেটিং হরমোন বলা হচ্ছে। আর এইদিকে আমি সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, এটা হলো কি? অ্যালেইস। এটাকে বলা হয় কি? অ্যালেইস, লিউটিনাইজিং হরমোন। সো প্রথম দিকে সামান্য মাত্রায় অ্যালেইস রিলিজ হলেও, বাট এই অ্যালেইসটা কোনো অ্যাক্টিভ ফর্মে যায় না, হ্যাঁ, এর কোনো অ্যাকশন পটেনশিয়াল আপাতত নেই। তাহলে এটা কি? এটাকে বলছি এফএসএস। সো এটাকে বলছি কি? এফএসএস। আর এটাকে কি বলবো? এটাকে বলবো অ্যালেইস বা লিউটিনাইজিং হরমোন। লিউটিনাইজিং, হ্যাঁ, অ্যালেইস লিউটিনাইজিং হরমোন। ওকে, সো এই যে শুরু হলো, ঘটনা শুরু হলো। তো এই ঘটনাটাকে আমি বলছি যে 0 ডে। এটাকে আমরা 0 ডে হিসেবে কাউন্ট করব। সো আর একটু চাপায় দিতে পারি। সো এটাকে আমরা 0 ডে হিসেবে কাউন্ট করব। এখানে আমরা ডেটের একটা ইয়া বের করি। হ্যাঁ, এখান থেকে এখানে একটা ডে হিসেবে কাউন্ট করব, ঠিক আছে? এটা তো 0 ডে। ডেটা তো 0, যেদিন রিলিজ হলো ওই দিনকে ডেটা 0 ধরলাম। 0 ধরার পরে এখন 0 ডেতে কি হলো? ফলিকল স্টিমুলেটিং হরমোনগুলো তাদের যে টার্গেট রিজন, সে টার্গেট রিজনে চলে আসলো। কোথায়? সে ওভারিতে চলে আসলো। ওভারিতে চলে আসলো। তাদের যে প্রাইমারি যে টার্গেট সেটা হচ্ছে ওভারি। এই ওভারিতে এসে সে কি করে? ওভারিতে এসে আমরা যদি এখন একটা ওভারির গঠন আঁকাই, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক। এটাকে বলা হয় পজিটিভ, মানে আমার লাগবে হরমোন দরকার, আমার এলএইচ দরকার, গোনাডোট্রপিক হরমোন দরকার, প্লিজ রিলিজ দিস। সো এই কারণে এটাকে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক। ক্লিয়ার? সো আমি এখানে একটা পজিটিভ সাইন ইউজ করলাম, পজিটিভ ফিডব্যাক, ঠিক আছে? এখন এই পজিটিভ ফিডব্যাক কোথায় গেছে? হাইপোথ্যালামাসে গেছে। হাইপোথ্যালামাস থেকে কি রিলিজ হয়েছে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন জিএনআরএস। সো কোশ্চেন আসবে জিএনআরএস নিয়ে, বলে দিলাম, ঠিক আছে? সো এই ফিডব্যাক মেকানিজম নিয়ে কোশ্চেন আসবে। জিএনআরএস যখন গোনাডোট্রপিন রিলিজ গেল, তখন কি রিলিজ হলো? এখান থেকে এন্টিরিয়র পিটুইটারিতে গেল। এন্টিরিয়র পিটুইটারিতে গেলে সে গোনাডোট্রপিক হরমোন রিলিজ করলো। গোনাডোট্রপিক হরমোনকে কি বলা হয়? এই এলএইচ বা এফএইচ দুটো একসাথে বলা হয় কি? গোনাডোট্রপিক হরমোন। ওকে, সো গোনাডোট্রপিক হরমোন রিলিজ হচ্ছে, হ্যাঁ, এতটুকু আমরা বুঝতে পারছি, আশা করা যায়। আচ্ছা, এখন কি হবে? এইখানে যে ফলিকলটা, এখানে যে ইয়া আছে, মানে ওভারি আছে, ওভারিতে অসংখ্য ফলিকল। ফলিকল মানে কি? হোয়াট ইজ ফলিকল? ফলিকল মানে একটা স্যাক, থলে। এই থলের মধ্যে ওসাইট বা অগোনিয়াম নামে একটা সেল থাকে। ওই সেলটা আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে। তো এই অগোনিয়ামটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে কি হয়? ওসাইট হয়। তো আমরা আসলে ওইটা আমরা দেখেছি আগে একবার, তারপর আমি হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি যে পরিবর্তনটা কিভাবে আসে বা কিভাবে পরিবর্তনটা ঘটে। তো আমরা এই সাইডে যাই। ডে 1-এর ঘটনা। ডে 1-এ কি শুরু হয়েছে? ডে 1-এ এখন এই ফলিকলটা স্টিমুলেট হওয়া শুরু করলো। অর্থাৎ ওভারির ভিতরে যে ফলিকল থাকে প্রায়
1 মিলিয়ন বা 10 লক্ষের কাছাকাছি ফলিকল থাকে। তাই ওইটা ওভারিকে যদি আমি এঁকে দেখাই তাহলে কীরকম হতে পারে, আমি কেটে ফেললাম, হ্যাঁ কেটে ফেললাম। সো এই গোল একবারে করে কেটে ফেললাম, ঠিক আছে। দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাচ্ছে। জি স্যার। তো ওভারিটাকে আমি ব্যবচ্ছেদ করলাম, মাঝ বরাবর একদম ব্যবচ্ছেদ করলাম। ব্যবচ্ছেদ করলে কি দেখা যাবে, ওভারির ভিতরে অসংখ্য ক্যাপিলারিজ আছে। তো ক্যাপিলারিজগুলোকে আমরা সাধারণত কি দিয়ে পুরো দেখাবো, আমরা এই যে এটা দিয়ে দেখাবো, হ্যাঁ। যে এই ক্যাপিলারিজের মাধ্যমে, কারণ এই হরমোনগুলোর তো নিজস্ব কোনো চ্যানেল নাই, নিজস্ব কোনো নেটওয়ার্ক নাই, তারা কি করে ব্লাডে ট্রাভেল করে তার টার্গেট অর্গানে যায় এবং টার্গেট অর্গানে গিয়ে কাজ করে। এটাই হচ্ছে হরমোনের কাজ। আমরা অলরেডি এটা জানি, তাই না? নাকি এটা নিয়ে কোনো সমস্যা আছে? এই কোশ্চেনগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। সো এখানে ছোট ছোট ব্লাড ভেসেল থাকে, ব্লাড ভেসেল বা ক্যাপিলারিজ বলা হয় এগুলোকে, হ্যাঁ। আমি এইভাবে ছোট ছোট করে আঁকাচ্ছি, এক জায়গায় গুচ্ছ আকারে আঁকাচ্ছি। এই ব্লাড ভেসেল থেকে কি হয়, এইখান থেকে এই হরমোনগুলো বেরিয়ে আসে। এটা কোথায় আছে? এটা ওভারের ভিতরে আছে, ঠিক আছে, এটা ওভারের ভিতরে। এখন কি ঘটে, এইখানে ছোট্ট একটা সেল ফলিকল থাকে, এর মধ্যে তেমন কিছু থাকে না, কিছু গ্র্যানুয়াল সেল থাকে, হ্যাঁ। এটা এরকম দেখতে অনেকটা। তারপরে কি হয়, এই গ্র্যানুয়াল সেলটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ফলিকল। কি বলে এটাকে? একদম প্রাইমারি অবস্থা, যেটা কি প্রাইমর্ডিয়াল ফলিকল। এই প্রাইমর্ডিয়াল ফলিকল কি করে, এখান থেকে হরমোন এফএসএস বেরিয়ে আসে। এফএসএস বেরিয়ে এসে সে ফলিকলের উপরে কাজ করে, পাশাপাশি সে এখানে অ্যান্ড্রোজেন যে মানে কোলেস্ট্রল আছে, কোলেস্ট্রলের উপরে কাজ করে। এখান থেকে কোলেস্ট্রলকে অ্যান্ড্রোজেনে কনভার্ট করে এবং অ্যান্ড্রোজেন থেকে আস্তে ওটা টেস্টোস্টেরনে কনভার্ট হয়, ইস্ট্রোজেনে কনভার্ট হয়। সো ইস্ট্রোজেনে যখন কনভার্ট হয় তখন প্রচুর পরিমাণ ইস্ট্রোজেন রিলিজ হওয়া শুরু হয়ে যায়। তার মানে এই এফএসএস কি করে, এখানে ইস্ট্রোজেন যে মেডিয়েটর আছে বা ইস্ট্রোজেনের যে প্রিকারসার আছে তাকে অ্যাক্টিভেট করে দেয়। অর্থাৎ এখানে কিছু কোলেস্ট্রল বা টিস্যু থাকে, হ্যাঁ, অ্যাডিপোস টিস্যু থাকে সামান্য পরিমাণে। সো এই তাহলে ফলিকল স্টিমুলেটিভ হলো দুইটা ফেজে কাজ করে, একটা হচ্ছে প্রাইমোর্ডিয়াল ফলিকলে, আর একটা হচ্ছে ইস্ট্রোজেন তৈরি করতে। পরবর্তীতে ওই ইস্ট্রোজেন দুইটা কাজ করে। এক তো হলো যে এই ইউটেরাসটাকে সে রেডি করে, সেটা কিভাবে করে সেটা আমরা দেখছি। পাশাপাশি সে করে কি, এটাকে ম্যাচিউর করতে শুরু করে। তাহলে ম্যাচিউর কিভাবে করছে, এখানে অনেক রাসায়নিক প্রসেস আছে, ওগুলো আমরা যাচ্ছি না। সে প্রথমে এটাকে প্রাইমর্ডিয়াল ফলিকল থেকে প্রাইমারি ফলিকল বানায়। প্রাইমারি ফলিকল থেকে এখানে অনেকগুলো আরো অনেক থাকে, এরকম অসংখ্য থাকে। এই প্রাইমারি ফলিকল করে কি, একটা সময় সেকেন্ডারি ফলিকলে পরিণত হয়। সেকেন্ডারি ফলিকল যখন পরিণত হয় তখন এখানে একটা হালকা একটা গ্যাপ তৈরি হয়, এখানে পানির মতো একটা গ্যাপ তৈরি হয়, হালকা একটা। এবং সেকেন্ডারি ফলিকল থেকে সে হয়ে যায় গ্রাফিয়ান ফলিকল, মানে একদম পূর্ণাঙ্গ ম্যাচিউর হয়ে গেল। ম্যাচিউর হয়ে গেলে এই গ্রাফিয়ান ফলিকল, এই ভেতরের অংশ, এই ভেতরের যে এই জিনিসটা, এটাকে বলা ওসাইট, হ্যাঁ, ওসাইট। আর এই প্রাইমোর্ডিয়াল ফলিকলের ভেতরে যে ইয়াটা থাকে এটাকে বলে অগোনিয়াম। অগোনিয়াম আস্তে আস্তে ডেভেলপ হতে একটা সময় গিয়ে এই যে গ্রাফিয়ান ফলিকল, এবং এটাকে বলা হচ্ছে ওসাইট। ডাবল ও, আচ্ছা ওসাইট। তো এটা ম্যাচুরেশন শেষ হয়ে গেল। এই যে পর্যায়টা, এই যে এতক্ষণ কমপ্লিট ম্যাচিউর হয়ে গেল গ্রাফিয়ান ফলিকল, এখানে যে ম্যাচিউর হয়ে গেল, এই যে প্রসেসটা হতে এখানে যে হরমোনগুলো সাপ্লাই আসছে কোত্থেকে আসছে, এই যে ভেতরে ওভারের ভেতরে যে ক্যাপিলারিজ, এই ক্যাপিলারিজ থেকে হরমোনগুলো সাপ্লাই আসছে, তাই না? হ্যাঁ। এবং এই হরমোন মানে এফএসএস, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই হরমোনগুলো কি করেছে, এই হরমোনগুলো মানে সে এই ফলিকলটাকে ম্যাচিউর করতে করতে একটা সময় গ্রাফিয়ান ফলিকলের, একদম প্রাইমোর্ডিয়াল ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকলে নিয়ে আসে। আর গ্রাফিয়ান ফলিকল বা প্রাইমোর্ডিয়াল ফলিকল সবগুলোর মধ্যে কি ছিল, ওসাইট ছিল।
এই প্রাইমোরডিয়াল ফলিকলের মধ্যে ওসাইটের যে অবস্থা সেটাকে বলা হচ্ছে অগোনিয়াম। যখন এটা আস্তে আস্তে ম্যাচিউর হয়ে গেল, পূর্ণাঙ্গতা পেল, তখন এটাকে কি বলা হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে ওসাইট। সো আমার এতটুকু মনে না রাখলেও চলবে, কারণ এখান থেকে তেমন কোনো কোশ্চেন আমি দিব না। খালি মনে রাখতে হবে প্রাইমোরডিয়াল ফলিকলটা, এখানে আর হবে একটা, হ্যাঁ, প্রাইমোরডিয়াল ফলিকল। সো এই যে এখানে এফএসএস করছে কি, এখানে ইস্ট্রোজেনের প্রিকারসারটাকে অ্যাক্টিভেট করে দিয়েছে, প্রচুর পরিমাণ ইস্ট্রোজেন তৈরি হচ্ছে, তখন ব্লাডে প্রচুর পরিমাণ ইস্ট্রোজেনের, মেয়েদের শরীরে ইস্ট্রোজেন দেখা দেয়। এই ইস্ট্রোজেনটা কি করে, এই ইস্ট্রোজেনটা মেয়েদের শারীরিক যে পরিবর্তনগুলো এবং সেক্সুয়াল যে অর্গানগুলোকে এটাকে ডেভেলপ করতে শুরু করে, পিভিস রিজনটাকে উঁচু করে দেয়, দেহের কার্ভনেস থেকে শুরু করে সিল্কি বা ফেমিনাইন যে ক্যারেক্টারিস্টিক, যে আকর্ষণীয়তা, এই যে দেহের যে কার্ভ, সব কিছুর পেছনে দায়ী থাকে এস্ট্রোজেনটা। এবং দেখা যাবে যে এটা কখন বেশি প্রকট আকারে ধরা পড়ে, যখনই একটা মেয়ে পিউবার্টিতে আসে, তখনই এই চেঞ্জগুলো খুব র্যাপিড আকারে এবং চোখে পড়ার মতো ধরা পড়ে। সো এই যে প্রাইমোরডিয়াল ফলিকল থেকে আস্তে আস্তে যখন ইস্ট্রোজেনগুলো রিলিজ হতে শুরু করলো, ইস্ট্রোজেনগুলো যে কি করে, ইস্ট্রোজেনগুলো অনেকগুলো ফেজে কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে একটা ফিমেলের যে বোন বা স্কেলেটালের ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা কিন্তু এই ইস্ট্রোজেনের উপর নির্ভর করে। একটা তার যে ফিজিক্যাল যে টোটাল ব্যালেন্সটা কিন্তু ইস্ট্রোজেনের উপর নির্ভর করে, ঠিক আছে। যে মেয়ে ছেলেদের ক্ষেত্রে যেমন অ্যান্ড্রোজেন। এনিওয়ে, তখন কি হয়, এই ইস্ট্রোজেন করে কি, ভেতরে একটা লেয়ারটাকে আস্তে আস্তে ঠিক করে দিতে থাকে, এন্ডোমেট্রিয়াম বলে। এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে আস্তে আস্তে কি করে দিতে থাকে, ঠিক করে দিতে থাকে। কারণ কি, কারণ যেহেতু ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে, তার সে যদি এই এখানে আগে থেকে তো জানা আছে যে এই যে ওসাইটটা কি একসময় কি হবে, যখন ম্যাচিউর হয়ে যাবে তখন সে রিলিজ হবে। রিলিজে কোথায় অবস্থান করবে, এটাকে বলা হয় ফেলোপিয়ান টিউব। এই ফেলোপিয়ান টিউবে অবস্থান করবে, তাই না। সো ফেলোপিয়ান টিউবে অবস্থান করার পরবর্তীতে একটা সময় নিষিক্ত হবে, স্পার্ম দ্বারা সে নিষিক্ত হবে। সো এই নিষিক্ত হওয়ার পরবর্তী যে ঘটনাগুলো ঘটবে, সেই যে জাইগোটটা যাতে করে সুন্দর করে বসতে পারে, কোথায়, যাতে করে এন্ডোমেট্রিয়ামে বসতে পারে, এন্ডোমেট্রিয়ামের ওয়ালে বসতে পারে, তার জন্য সে একটা লেয়ার তৈরি করে। সো এই লেয়ারটা এই যে লেয়ারটা আমি দেখাচ্ছি, আচ্ছা আমরা বাইরেরটাকে ব্ল্যাক কালার দিয়ে দেখাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এই যে বাইরের অংশটা আমরা ব্ল্যাক কালারে দেখাচ্ছি। এই অংশটা ভ্যাজানাল, আচ্ছা এই ভ্যাজানাল ওপেনিং। তো আমরা এই ভ্যাজানাল ওপেনিংটা বাদ দিয়ে দিই, কারণ এটা আমাদের দরকার নেই। তো আমরা এতটুকুই থাকি, হ্যাঁ, সার্ভিক্সটাও রাখলাম না, ঠিক আছে, এতটুকু থাকলাম। সো যাই হোক, এনিওয়ে, তো এখন কি হবে, এখন এখন কি হবে, এর ভেতরে এন্ডোমেট্রিয়াম যে লেয়ারটা পুরু হয়ে যাবে, পুরু হয়ে গিয়ে এখানে এই লেয়ারটা পুরু হয়ে গেল, ঠিক আছে। এই কাজগুলো কে করলো, ইস্ট্রোজেন এই ভেতরের অংশ, তার শারীরিক পরিবর্তন, পাশাপাশি সে করলো কি, এখানকার যে ফলিকলটাকে ম্যাচিউরেশন, এই সব কিছুর পেছনে কে ভূমিকা রেখেছে, ইস্ট্রোজেনটা কোত্থেকে এসেছে, এফএসএইচ এসে কোলেস্ট্রলকে সিনথেসিস করে ইস্ট্রোজেনে পরিণত করছে। এতটুকু মনে রাখলে হবে, কারণ এখানে 3টা স্টেপ আছে, হ্যাঁ, কোলেস্ট্রল থেকে অ্যান্ড্রোজেন থেকে ইস্ট্রোজেন। তো আমাদের অত কিছু মনে রাখার দরকার নেই। সো তারপরে কি হবে, যখন পুরো কাজটা শেষ হয়ে যাবে, তখন এখানে এই ইস্ট্রোজেনের মাত্রা পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। তখন ব্রেনে যাতে করে আর ইস্ট্রোজেন রিলিজ না হয়, ব্রেনে তখন একটা নেগেটিভ ফিডব্যাক যাবে যে ইস্ট্রোজেনের যাতে করে এফএসএস বন্ধ করে দেওয়া হয়। তখন ব্রেন করবে কি, সোমাটোস্ট্যাটিন নামে এক ধরনের হরমোন রিলিজ করবে, এটাকে ইনহিবিটরি হরমোন বলে, যেটা করবে কি, গোনাডোট্রফ সেলকে বলবে ওকে স্টপ রিলিজিং এফএসএস। সো যখনই সে এফএসএস রিলিজিং বন্ধ করে দিবে, তখন কি হয়ে যাবে, এলএইচ রিলিজ হওয়া শুরু হয়ে যাবে। আর যখনই এলএইচ রিলিজ হবে, এলএইচ খুব সামান্য মাত্রায় রিলিজ হবে, লিউটিনাইজিং হরমোন খুব সামান্য মাত্রায় রিলিজ হবে। রিলিজ হয়ে করবে কি, এই যে ম্যাচিউর যে গ্রাফিয়ান ফলিকল আছে, এই গ্রাফিয়ান ফলিকলটাকে ফাটিয়ে দিবে, ফাটিয়ে দিয়ে এখান থেকে ওসাইটটাকে বের করে আনবে, এই ওসাইটটাকে বের করে আনলো, হ্যাঁ, ওভা আমরা যেটাকে বলি, ওভা বা ওসাইট, হ্যাঁ।
এই ওসাইটটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে ধরে নিলাম যে এই অংশের থেকে ওসাইটটা বেরিয়ে আসছে, এখানে ওসাইটটা বেরিয়ে আসছে, বেরিয়ে এসে এই যে এখানে অবস্থান করা শুরু করে দেবে। কোথায়? ফেলোপিয়ান টিউবে অবস্থান করা শুরু করবে। সো এই যে এই ঘটনাটা কে ঘটিয়েছে? এই ঘটনাটা ঘটিয়েছে কিন্তু অ্যালিস। কার প্রভাবে এই ঘটনাটা ঘটছে? এটা ঘটছে অ্যালিসের প্রভাবে। অ্যালিস ওভুলেশন ঘটিয়ে, এই যে এই ঘটনাটাকে কি বলা হয়? ওভুলেশন বলে। একটা কোশ্চেন থাকবে এটার উপরে। আসলে এই ঘটনাটা ওভুলেশন হলো। এই ওভুলেশনের জন্য রেসপন্সিবল হরমোনকে অ্যালিস, লিউটিনাইজিং হরমোন, মনে রাখতে হবে। হ্যাঁ, সো লিউটিনাইজিং হরমোনের কারণে এখান থেকে ওভুলেশন হলো, ওভা গিয়ে কোথায় ঢুকলো? ফিলিপিন টিউবে অবস্থান করছে। আর একটা কোশ্চেন এখানে। সো এই গেল হচ্ছে ওসাইট এবং অগনিয়াম থেকে শুরু করে যে যাত্রাটা ওসাইট পর্যন্ত, সেটা আমরা দেখলাম। এবং এখানে ওভুলেশন ঘটলো কার প্রভাবে? অ্যালিসের প্রভাবে। এবং ওভা গিয়ে কোথায় রেস্ট করা শুরু করলো? এটা কততম দিনে ঘটে? এটা 14তম দিনে ঘটে। তার মানে এই যে 0 ডে থেকে শুরু করে 14তম দিনে দুটো ঘটনা ঘটেছে। যদি আমি এদিকে দেখি, শুধুমাত্র এই ইউটেরাসের ভেতরে যদি দেখি, দুটো ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা ঘটনা ছিল যে প্রাইমোর্ডিয়াল ফলিকল সে ম্যাচিউর হয়ে গেছে গ্রাফিয়ান ফলিকল। একটা ঘটনা কে করেছে? ইস্ট্রোজেন। 2 নম্বর ঘটনা হচ্ছে যে এন্ডোমেট্রিয়ামের অলটা পুরো হয়েছে। হ্যাঁ, এখানে একটা লেয়ার তৈরি হয়েছে যাতে করে যে ওভাটা গিয়ে যদি জাইগোট ফর্ম করে, তার সেই জাইগোটটা কি করবে? আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে এখানে এসে বসে পড়বে। ঠিক আছে? তো যখনই এখান থেকে এটা ফেটে বেরিয়ে গেল, তখন এখানে কিন্তু একটা অবশিষ্ট থেকে গেল। হ্যাঁ, অবশিষ্ট একটা অংশ থেকে গেল। এই অবশিষ্ট একটা অংশ থেকে গেল। হ্যাঁ, এর ভেতর থেকে বেরিয়ে গেছে এই যে অবশিষ্ট একটা অংশ। হ্যাঁ, এটাকে বলা হয় কর্পোরা লুটিয়া। কি বলে এটাকে? কর্পোরা লুটিয়া বা কর্পাস লুটিয়াম। তো এটাকে আমরা বলি কি? কর্পাস বা কর্পোরা লুটিয়া। হ্যাঁ, সো এই কর্পাস লুটিয়াম থেকে তখন প্রচুর পরিমাণে প্রোজেস্ট্রোজেন রিলিজ হয় বা প্রোজেস্টেরন রিলিজ হয়। প্রোজেস্টেরন আসলে প্রোজেস্ট্রোজেনের একটা হরমোন। এই প্রোজেস্টেরনকে বলা হয় হরমোন অফ প্রেগন্যান্সি। কি বলে? দ্য হরমোন অফ প্রেগন্যান্সি। এই হরমোনটা কি করে? আসলে টোটাল প্রেগন্যান্সি পিরিয়ডটাকে মেনটেন করে। ঠিক আছে? এই হরমোন ছাড়া অর্থাৎ প্রোজেস্টেরন ছাড়া একটা মেয়ে প্রেগন্যান্সিটাকে মেনটেন করতে পারবে না, কন্টিনিউ করতে পারবে না। কারণটা কি? কারণ হলো ইস্ট্রোজেনের কাজ 14তম দিনে কি ওভুলেশন ঘটায় শেষ। কিন্তু কারণ ওভুলেশন তখনই সম্ভব যখন ইস্ট্রোজেন সারেন্ডার করবে, ব্রেন এফএসএস রিলিজ করা বন্ধ করে দেবে, এলএইচ রিলিজ হবে এবং এটাকে ফাটিয়ে দিবে। কততম দিনে? এটা ঘটে 14তম দিনে। তার মানে এই 14তম দিন পর্যন্ত, 14তম দিনটা হচ্ছে ওভুলেশন ডে, আর এই ঘটনাটাকে বলে ওভুলেশন। আর এই যে 14তম দিন পর্যন্ত এটাকে কি ঘটছে? এটাকে পলিফার হয়েছে। পলিফার, এই জন্য এটাকে বলে পলিফারেটিভ ফেজ। কোনো কিছু তৈরি হওয়া, পলিফারেশন। হ্যাঁ, এই জন্য কি বলা হচ্ছে? পলিফারেটিভ ফেজ। পলিফারেটিভ ফেজ, ঠিক আছে? অথবা এস্ট্রোজেনিক ফেজও বলা যেতে পারে। হ্যাঁ, সো আর এরপরে 14 দিন কি ঘটছে? এই আসলো ওভাটা বা ওসাইটটা আসে, অবস্থান করছে। অবস্থান করার পরে দেখা যাচ্ছে যে কেউ আসছে না তাকে নিষিদ্ধ করার জন্য। একটা সময় এটাকে ডিজলভ হয়ে যাবে এবং এই ডিজলভ হওয়ার ঘটনা ঘটবে 21 দিনের আগেই। কত দিনের আগে? 21 দিনের আগে। ঠিক আছে? ওই 21টা দিন আমার হিসাবের মধ্যে পড়ে না, আমি জাস্ট একটু লিখে রাখলাম বোঝার সুবিধার্থে। 21 দিনটা আমরা একটু এখানে দিই। এটা 21তম দিনে যায় কি হয়ে যায়? সে আসলে 21 দিনের মধ্যেই সে মানে ডিজলভ হয়ে যায়, কমপ্লিটলি ডিজলভ হয়ে যায়, যদি কোনো মেয়ের মিনিস্ট্রিয়াল সাইকেল নর্মাল থাকে। এখন ডিজলভ হয়ে গেলে তখন দেখে যে বডি দেখে যে না, তাহলে তো আর আমার এগুলো, এই যে এত সুন্দর করে ওয়াল তৈরি করছে, সে এত সুন্দর একটা বেড তৈরি করছে, হ্যাঁ, ইমবেডেড হওয়ার জন্য, কিন্তু লাভ তো নাই, কারণ নায়িকা তো নাই, নায়ক আসলেই বা কী লাভ, তাই না? তখন সে করে কি, এই প্রোজেস্টেরন লেভেলটা আস্তে আস্তে ফল করতে থাকে ব্রেনে, তখন নেগেটিভ ফিডব্যাক যেতে থাকে। সো আবার নতুন করে পজিটিভ ফিডব্যাক হয় কার জন্য? এফএসএস এর জন্য। সো এবার আস্তে আস্তে যখনই দেখে যে এখানে ওভারটা নাই, তখন এখান থেকে সিগন্যাল যায় ওভারিতে,
ফার্স্ট সিগন্যাল ওভারিতে আসে, সিগন্যাল ওভারিতে এসে কর্পাস লুটিয়া আস্তে আস্তে কী হতে থাকে, শিরিং করে যেতে থাকে, একদম শুকিয়ে যেতে থাকে, এবং এই প্রসেস থেকে আবার নতুন করে এই কর্পাস লুটিয়ামই আবার একটা সময় প্রাইমর্ডিয়াল ফলিকলে পরিণত হবে, ঠিক আছে, আবার নতুন করে প্রসেসটা হবে, ঠিক আছে, এইভাবে চলতে থাকে একটার পর একটা প্রসেস। সো তবে একটা মেয়ের জীবনে মনে হয় একবার একটা কর্পাস লুটিয়াম সেকেন্ড টাইম ওভুলেশন হওয়ার সুযোগ পায় কিনা সন্দেহ, কারণ 1 মিলিয়ন ফলিকল তো মানে টার্ন বাই টার্ন আস্তে আস্তে আসে কিনা জানি না, জাস্ট আমার কোশ্চেন আর কি। এনিওয়ে, তো আমরা দেখলাম যে লিউটিয়াল ফেজে এখন কি ঘটছে, এখন স্ট্রোজেনটা ফল করা শুরু করছে, তাই না, সরি প্রজেস্টেরন ফল করা শুরু করলো বা অ্যালেইস ফল করা শুরু করছে। সো এই যখনই এটা অ্যালেইসটা ফল করে যায় তখনই কি হয়, বা প্রজেস্টেরন যখন আর সিক্রেশন হচ্ছে না, কারণ প্রজেস্টেরন তার দরকার নাই, কারণ যার জন্য সে থাকছে সে তো নাই, ওভারটা তো নাই, সে ডিজলভ হয়ে গেছে। সো তখন কি করে, এই 28তম দিনে যে এই প্রজেস্টেরনটা পুরোপুরি ফল করে যায়, ফল করে গেলে মানে মিনিমাম মাত্রায় থাকে, বাট এই যে এই ওয়ালগুলোকে এন্ডোমেট্রিয়ামের যে ওয়ালটা যে টেম্পোরারি ওয়াল যেটা তৈরি হয়েছিল সেটাকে ধরে রাখার মতো অ্যাবিলিটি আর থাকে না যতটুকু প্রজেস্টেরন থাকে। তখন এটা করে কি, ভেঙে বেরিয়ে আসতে থাকে। এই যে ভেঙে বেরিয়ে আসা, হ্যাঁ, শেডিং হওয়া, এটাকেই বলা হয় মেনস্ট্রুয়েশন। এই যে তার ফার্স্ট মেনস্ট্রুয়েশন শুরু হলো, সে বুঝতে পারলো তার দেহের পরিবর্তনের সাথে সাথে তার অসংখ্য পরিবর্তন এসে এই মেনস্ট্রুয়েশনটা শুরু হয়ে গেল। এই যে ঘটনাটা ঘটলো এটাকে বলা হয় মেনার্কি। কি বলা হয়? মেনার্কি, ফার্স্ট মেনস্ট্রুয়েশন, মেনার্কি। এবং একটা সময় 45 বছর বয়সে এসে কি হয়, এটা বন্ধ হয়ে যায়, তখন বলা হয় মেনোপজ, ঠিক আছে। মেনার্কি আর ওটা হচ্ছে মেনোপজ। পজ, পজ মানে কি, বন্ধ হয়ে যাওয়া, থেমে যাওয়া, পজ, মেনোপজ। সো এখান থেকে কোশ্চেন আসবে, এখন ডিজিজগুলো কি কি হতে পারে দেখো। তাহলে এই ঘটনাটা কততম দিনে ঘটলো? এই ঘটনাটা ঘটলো হচ্ছে গিয়ে 28তম দিনে। তাহলে যখনই প্রজেস্টেরন ফল করে গেল তখনই কিন্তু ব্রেন থেকে আবার সিগন্যাল তৈরি হয়ে আবার এফএসএস শুরু হয়ে গেল। তার মানে ওদিকে ও ফল করে গেছে, এদিকে আবার এফএসএস রিলিজ হওয়া শুরু হয়ে গেছে, আবার পুনরায় ঘটনাটা ঘটা শুরু করলো। এই জন্য এটাকে বলা হয় কি সাইকেল, মিনিস্ট্রিয়াল সাইকেল, ঠিক আছে। বারবার ঘুরে ফিরে হচ্ছে, বারবার ঘুরে ফিরে হচ্ছে। তাহলে এটা কতদিন ব্লিডিংটা হয়? ব্লিডিংটা সাধারণত হয় 5 দিন। তো এই ঘটনাটাকে আমরা কীভাবে লিখবো? আমরা যখন এই ঘটনাটাকে লিখবো তো এটা এইভাবে লিখবো যে 5/28, তার মানে সর্বোচ্চ 5 দিন, ওকে। 28 দিনের মেনস্ট্রুয়েশন, 5 ডেজ ব্লিডিং টাইম, 28 দিনের মেনস্ট্রুয়েশন। এই যে সেকেন্ড যে ফেজটা, এটাকে বলা হয় সেক্রেটারি ফেজ। সেকেন্ড যে ফেজটাকে কি বলা হয়? সেক্রেটারি ফেজ বা প্রজেস্টনিক ফেজ, হ্যাঁ। সেক্রেটারি ফেজ বা প্রজেস্টনিক ফেজ, ওকে। এগুলো আগে দেখানো হয়েছে, এগুলো জাস্ট আমি একটু ডিসকাস করে নিলাম। এখন আমরা ডিজিজ নিয়ে কথা বলবো। তো আমি এইগুলো একটু মুছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থাকুক, না থাকলে আবার বুড়াদের সমস্যা হবে। তাহলে কি ঘটে? কোনো কারণে প্রজেস্টেরনটা ফল করছে না, কোনো কারণে। এখান থেকে একটানা কর্পাস লুটিয়াম থেকে একটানা প্রজেস্টেরন তৈরি হচ্ছে, ফল করছে না। তাহলে কি হবে না? মেনস্ট্রুয়েশন হবে না। তখন এই ডিজিজকে বলা হবে এমেনোরিয়া। তো আমার কোশ্চেন থাকবে, হোয়াট ইজ দ্য কজ অফ এমেনোরিয়া? ঠিক আছে, এটা একটা কজ। তাহলে কি হবে? এটা হচ্ছে এমেনোরিয়া। আমরা আগে এগুলো নিয়ে পড়েছি, এখানে জায়গা হবে না, আমরা এদিকে লিখি। তো এই ডিজিজটাকে কি বলছি? ডিজিজগুলোকে আমরা লাল কালি দিয়ে লিখি। ডিজিজটাকে বলছি এমেনোরিয়া। এমেনোরিয়া, ডিজিজটাকে বলছি এমেনোরিয়া, ঠিক আছে। কি হলো? একদমই নাই। এটা প্রাইমারি হতে পারে, প্রাইমারি হতে পারে মানে প্রথম থেকেই হয় না, এটাকে প্রাইমারি এমেনোরিয়া বলে। আবার দেখা গেল হয়েছে, হওয়ার পর আবার বন্ধ হয়ে গেছে, তখন এটাকে বলে সেকেন্ডারি এমেনোরিয়া, ঠিক আছে। তাহলে এমেনোরিয়া মানে কি? এ মানে অ্যাবসেন্ট, মেনোরিয়া মানে হচ্ছে মেনস্ট্রুয়েশন।
তাহলে এমেনোরিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন। কি কারণ হতে পারে? এই প্রজেস্টেরন যদি ফল না করে, অথবা যদি ঠিকমতো প্রজেস্টেরন দিয়ে এই যে এই ভেতরে এন্ডোমেট্রিয়ামটা তৈরি না, এস্ট্রোজেন যদি ভেতরে এন্ডোমেট্রিয়ামটা তৈরি করতে না পারে। বাট এই ঘটনা ঘটে না, সাধারণত এই ঘটনাটা ঘটে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটে, এই প্রজেস্টেরনটা ফল করে না। এক ঘটনা দেখা গেল যে না, ফল করতেছে বাট দেরি করে করতেছে, অর্থাৎ তার ব্লিডিং টাইম ঠিক আছে, ব্লিডিং টাইম ঠিক আছে। তার মানে এটা কি? এটা আমার এখানে 0 মানে মেনস্ট্রুয়েশন সাইকেলও 0 আর সাইকেল তো নাই। এই জন্য এমেনোরিয়ার ক্ষেত্রে আমি যদি এইভাবে সংখ্যা দিয়ে লিখি তাহলে কি দাঁড়াবে? 0 এরপরে দেখি কি ঘটে। ঘটে হলো যে এই ইয়াটা মানে দেখা গেল প্রজেস্টেরন যে ফল করে, এটা সময় নিয়ে ফল করে, অর্থাৎ 35 ডেজ। তার মানে তার সাইকেল, ওই মেয়ের সাইকেলটা কত? সাইকেলটা হচ্ছে 35 ডেজের সাইকেল, মিনিস্ট্রিয়াল সাইকেল। ব্লিডিং টাইম ঠিক আছে, কিন্তু ডে কত? 35 ডেজ। তখন এটাকে বলা হয় অলিগো। হ্যাঁ, অলিগো মানে দীর্ঘায়িত হওয়া, কমে যাওয়া, বা এটাকে বলা অলিগো। কারণ কমে যাওয়া মানে কেন কমে যাওয়া বলছি? কেন কমে যাওয়া বলছি? কারণ দেখেন, এখানে যদি 35 দিন হয়, বছরে একটা মেয়ের বছরে মেনস্ট্রুয়েশন হয় 13টার মতো। তো এই যদি 35 দিনে মেনস্ট্রুয়েশন হয় সাইকেলে, তাহলে তার 7টা হয়ে যায়। 7টা এরকম, হ্যাঁ 7টাই হয়। সো তার সাইকেল কমে যায়, এই জন্য এটাকে বলা হয় অলিগো। অলিগো। বাকিটা কি? মেনোরিয়া। অলিগোমেনোরিয়া। তার মানে আমরা দেখলাম এমেনোরিয়া। এমেনোরিয়া দু ধরনের হতে পারে, প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। আবার দেখলাম যে যদি ডে বেড়ে যায়, সেক্ষেত্রে মানে মিনিস্ট্রিয়াল সাইকেলের ডে বেড়ে গেছে, বাট মিনিস্ট্রিয়াল ডে ঠিক আছে। সো মিনিস্ট্রিয়াল ডে হচ্ছে 5 ডেজ আর সাইকেল ডেট হচ্ছে 35 ডেজ। এটাকে বলা হচ্ছে অলিগোমেনোরিয়া। ওকে। আবার যদি এমন হয় যে না, এটা কমে গেছে, কমে গিয়ে কতদিন হয়েছে? কমে গিয়ে হয়ে গেছে 22 দিন, 20 দিন হতে পারে, 22 দিন, বাট এটা ঠিক আছে, ডিউরেশন ঠিক আছে। তখন এটাকে বলা হয় এখানে পলি। পলি মানে অনেক। হ্যাঁ, পলি মানে অনেক। তাহলে এটাকে বলবো আমরা পলিমেনোরিয়া। পলিমেনোরিয়া, পলি, পলি মানে অনেক। এটাকে আমরা বলবো কি? পলিমেনোরিয়া। ওকে। সো কোশ্চেনগুলো আসবে কি, যে আমি এরকম একটা ডেট দিয়ে দিব, ডেট দিয়ে বলবো যে এটা কি ধরনের ডিজিজ, ঠিক আছে, বা এইভাবে একটা ডেট থাকবে, হ্যাঁ, কি ধরনের ডিজিজ, তখন অ্যান্সার করতে হবে। অনেকে জিজ্ঞেস করেন যে প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ বলতে আসলে কি বুঝি, বা সেটা কেমন? সেটা হলো এই যে প্রথম যে 7 দিন আর এই যে 21 দিনের পরে যে 7 দিন, এই 14 দিন হলো রিস্ক ফ্রি ডে বলা হয়, সাধারণত বলা হয়, বাট রিস্ক নেওয়া ঠিক না। সাধারণত বলা হয় এই কয়দিন রিস্ক ফ্রি ডে, অর্থাৎ এখানে কোনো কন্ট্রাসেপটিভ পিল বা কোনো প্রিকশন নিতে হবে না, কন্ডম বা কোনো কিছু ইউজ করা লাগবে না, ঠিক আছে। প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেটাকে বলে আর কি। এনিওয়ে, সো আমরা কি কি পেলাম? প্রাইমারি এমেনোরিয়া পেলাম, সেকেন্ডারি এমেনোরিয়া পেলাম, পলিমেনোরিয়া পেলাম, অলিগোমেনোরিয়া পেলাম। এখন দেখা গেল এখানে প্রচুর ব্লিডিং হচ্ছে 8 দিন, তাহলে পলিমেনোরেজিয়া, ঠিক আছে। হ্যাঁ, সো এগুলো আসলে প্রোডাক্টে যখন আমি জাস্ট এই কটা জিনিস মাথায় রাখি, হ্যাঁ, বাকিটা যখন আমরা প্রোডাক্টে যাব আরও ক্লিয়ার হবে। জাস্ট কোশ্চেনের প্যাটার্ন অনুসারে এই 3টা ডিজিজ নিয়ে আমি কোশ্চেন করেছি বা কোশ্চেনের ডেভেলপ করা আছে। সো এই কারণে এই 3টে জিনিস আরেকবার দেখিয়ে দিলাম ভালো মতো করে, যাতে করে কোনো রকমের সমস্যায় পড়তে না। সো দ্যাটস অল। এখানে মানে এই কি বলে, এই সেকশনে এতটুকুই। তো আমরা এখন আমাদের পরবর্তী সেকশন চলে যাব। অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে, মানে আজকেই প্রোডাক্টের থেকে শুরু করে মানে আমার যে পার্টগুলো শেষ করে দেওয়ার কথা ছিল। তো যেহেতু রিপ্রোডাক্টিভ ফেজ সিস্টেম নিয়ে অনেকেরই আবারও বারবার আসতেছে, রিকোয়েস্ট আসতেছে তার একবার বুঝিয়ে দেওয়ার জন্য, তো আমি একটু ডিসকাস করে নিলাম, যদিও এখানে পরিপূর্ণ ডিসকাশন শেষ হয়নি। এখানে যাও মুছে ফেলি, তাই না?
র্যাম একটা মোবাইলের সঙ্গে নিয়ে আসো তো ছবিটা তুলে রাখি, ওটা আপলোড করে দেওয়া যাবে। এসি চলে না কেন? এসিটা চলে না।